এসএসসি পরীক্ষা 2027 সকল শিক্ষার্থী তোমাদের সামনে কিন্তু বোর্ড পরীক্ষা এবং তোমাদের পরীক্ষার কেন্দ্রে কিন্তু এবার খাতা দেখার নিয়মটা অনেকটাই পরিবর্তন হয়েছে। আগে নিয়ম ছিল যে খাতায় শুধুমাত্র লিখলেই পাওয়া যেত মার্ক, কিন্তু গত বছরে আমরা দেখতে পেয়েছি যে প্রচুর পরিমাণে শিক্ষার্থী ফেল করেছে, যা বিগত 15 বছরের থেকে সবচেয়ে বেশি তারা কিন্তু রেকর্ড করেছে। আর পরবর্তী পরীক্ষা দিবা তোমাদের যেহেতু নিয়ম কিন্তু আরও হার্ড করা হয়েছে। কিন্তু আজকে আমি এমন 4টা ট্রিক্স দেখাতে চলেছি যে 4টা ট্রিক্স যদি তুমি ফলো করো সেক্ষেত্রে তোমাকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে তোমার বোর্ড পরীক্ষায় শিক্ষক সর্বোচ্চ মার্ক দেবেন। শিক্ষকদের কিছু ক্যাটাগরি থাকে, আমরা বেশ কিছু শিক্ষকের সাথে কথা বলেছি এবং এই জায়গায় আমি তোমাদেরকে বিগত অর্থাৎ গত বছর যে এত কঠিনভাবে পরীক্ষা নেওয়ার পরেও একটা শিক্ষার্থী তোমার এই জায়গায় লেখায় 70 মার্কের মধ্যে সেই শিক্ষার্থী পেয়েছিল 66 মার্ক। তো তার খাতাতে এমন কিভাবে সে লিখেছে যার কারণে শিক্ষক তাকে এত মার্ক দিয়েছে। কিন্তু গত বছর 15 বছরের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ ফেল করছে, কিন্তু ওই বছরে সেই জায়গায় ওই শিক্ষার্থী সর্বোচ্চ পরিমাণ মার্ক পেয়েছে। তো এখন প্রশ্ন হলো তার খাতা এমন কি কি ফর্মুলা ইউজ করেছে সে যে সেখানে সে এত মার্ক পেয়েছে। তো আজকের এই ক্লাসে মেনলি এটা একটা ক্লাস না, এটা তোমাদের জন্য একটা সাজেশন। যে সাজেশনে আমরা তোমাদেরকে দেখাবো যে আমরা এমন 4টা জিনিস যদি আমরা আমাদের খাতায় রাখতে পারি তাহলে বোর্ড পরীক্ষার শিক্ষক যারা রয়েছে তারা কিন্তু তোমাকে সর্বোচ্চ মার্ক দেবে। আমি তোমাকে আবারও বলছি, এখানে কিন্তু বোর্ড পরীক্ষার কথা বলছি, তোমাদের স্কুল পরীক্ষা নয়। স্কুল পরীক্ষায় দেখা যায় আমরা নর্মাল যে পরীক্ষাগুলো অর্ধবার্ষিক, বার্ষিক বা প্রি টেস্ট পরীক্ষা দিই সেখানে শিক্ষকরা অনেক পরিমাণ মার্কই মোটামুটি দেন। কিন্তু যদি সেটা টেস্ট পরীক্ষা হয় বা নির্বাচন পরীক্ষা হয় সেক্ষেত্রে শিক্ষক কিন্তু পরীক্ষা হার্ড করে দেখেন। কিন্তু বোর্ড পরীক্ষা কিন্তু এমন কোনো ফর্মুলা নেই। বোর্ড পরীক্ষায় বর্তমান নিয়ম অনুসারে কিছু নির্দিষ্ট নিয়ম আছে যাকে ফলো করে শিক্ষকগণ মার্ক দেন। তো আমরা সেই বিষয়গুলো তোমাদের সাথে তুলনা করব। সর্বপ্রথম আমি কথা বলতে চাই যে সঠিক উত্তর, আমাদের স্টেপ নাম্বার 1 হলো সঠিক উত্তর। আমরা জানি যে আমাদের অবশ্যই সঠিক উত্তর লিখতে হয়, তাহলেই কিন্তু আমরা মার্ক পাই। কিছু জিনিস আছে যা বানিয়ে লেখা সম্ভব, যেমন ক নাম্বার প্রশ্ন, যে ক নাম্বার প্রশ্নটা আমরা সবসময় সঠিক উত্তর লিখতে হবে এবং সঠিক উত্তর লিখলেই আমরা কিন্তু ক নাম্বার প্রশ্নে সঠিক মার্ক পাবো। আরেকটা বিষয় আছে যেখানে হলো ম্যাথ সাবজেক্ট, গণিত সাবজেক্ট। তো এই গণিত সাবজেক্টের উপরে তোমার লেখার উপরে কোনো কিছু ডিপেন্ড করে না, কোনো আসে যায় না। তুমি যদি সঠিক উত্তর লিখতে পারো এখানে শিক্ষকের হাতে মার্ক কাটার কোনো অপশন নাই, তাই এখানে তুমি ফুল মার্কই পাবা। এখন প্রশ্ন হলো যদি গণিত খাতায় তোমার সঠিক উত্তর না থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি মার্ক পাবা না। তো তোমাকে খেয়াল রাখতে হবে তুমি যা লিখতেছো তা সঠিক কি নয়। আবার যদি ক নাম্বার প্রশ্ন আমরা জানি যে সঠিক উত্তর লিখতে হয়, খ নাম্বার পৃষ্ঠা প্রথমে অন্তত 2টা লাইন সঠিক করতে হয়, গ নাম্বারে প্রথম যেই উত্তরটা সেই উত্তরটা অন্তত সঠিক করতে হয়, তাহলে কিন্তু আমরা মার্ক পাই। তাই অবশ্যই আমাদের খাতায় যেন সঠিক উত্তর থাকে সেই জিনিসকে আমরা লক্ষ্য করব। বিশেষ করে ক নাম্বার, গণিত, এগুলোতে আমাদের সঠিক উত্তর থাকলেই আমরা মার্ক পাবো। বিশেষ করে গণিত সাবজেক্ট রিলেটেড যে প্রশ্নগুলো আছে যেগুলোতে ম্যাথ থাকে সেগুলোতে যদি সঠিক না হয় সেক্ষেত্রে তোমাকে অবশ্যই কোনোভাবে মার্ক দেবে না। অনেকে ভাবে যে আমি হয়তো একটা সূত্র লিখলাম, শিক্ষক কিছু না কিছু মার্ক দিবে। অনেকে ভাবে যে আমার উত্তর হয়তো বা পুরো অঙ্কটা ঠিক আছে, কোনো একটা কারণবশত একটুখানি অঙ্ক ভুল গেল, সেক্ষেত্রেও শিক্ষক হয়তো বা মার্ক দিবে। আমি বলি শিক্ষকের কাছে এত সময় থাকে না, সে জাস্ট দেখে তার কাছে যদি কোনো কিছু ভুল না মনে হয় তাহলে উত্তর মেলায়, যদি অ্যান্সার শিট মিলে যায় তাহলে তোমাকে এখানে সম্পূর্ণ মার্ক দিতে চলে যায়, কারণ এখানে শিক্ষকের কাছে কাটার জন্য কিছুই থাকে না। তাই অবশ্যই তোমাকে মনে রাখতে হবে যে তুমি যে প্রশ্ন লিখছো তা যেন সঠিক হয়ে থাকে এবং সেই প্রশ্ন যেন সঠিক উত্তর থাকে, তাহলে অবশ্যই তুমি মার্ক পাবা। 2 নাম্বার টপিক থাকে লেখার সুন্দরতা এবং পরিষ্কারতা। আমরা জানি যে আমরা যখন সৃজনশীল প্রশ্ন লিখি আমরা 2টা খাতা এখানে তোমাকে দেখাচ্ছি, খাতা নাম্বার 1 এবং খাতা নাম্বার 2। এখানে 2টা খাতার মধ্যে 2টা খাতায় খুব সুন্দর লিখছিল, কিন্তু এই খাতা যেটা দেখতেছো এখানে সে পেয়েছিল 70-এর মধ্যে 66 মার্ক। এবং এই খাতা তুমি যে দেখতেছো এই খাতায় দেখতে পাচ্ছ 44 মার্ক পেয়েছিল, এই খাতাটাই পেয়েছিল 44 মার্ক 70-এর মধ্যে, ঠিক আছে। এবং 2টা খাতা মোটামুটি খুব সুন্দর লিখছিল, কেউ কারো থেকে যে খারাপ লিখছে এমন না। তাহলে প্রশ্ন হলো এই লেখার মধ্যে এমন কি পার্থক্য আছে যার ফলে শিক্ষক এই লেখায় 44 মার্ক দিয়েছে এবং এই লেখায় 66 মার্ক দিয়েছে, পার্থক্যটা কি আমাদের এই জিনিসটা বুঝতে হবে। তো এর মধ্যে পার্থক্য হলো লেখার সুন্দরতা। আমি আবারও বলছি গণিতের ক্ষেত্রে সুন্দরতার কোনো আসে যায় না, সুন্দর থাকলেই কি আর পরিষ্কার না থাকলে কি, সঠিক উত্তর হইলে সম্পূর্ণ মার্ক দেয়, সেখানে মার্ক কাটার কোনো অপশন থাকে না। বাট গণিত ব্যতীত বাকি যে সাবজেক্টগুলো রয়েছে তোমাদের সেগুলো লেখা কিন্তু একটা বড় ইফেক্ট ফলে। এখানে দেখো এই লেখাটা যখন শুরু করছিল তখন 1 নং প্রশ্ন উত্তর দিয়ে ক নাম্বার এখানে লিখছে, লেখার পরে সোজা এখানে স্ট্রেট উত্তর করছে। কিন্তু এই জায়গায় এই খাতাটা যদি আমি খেয়াল করি এই খাতার মধ্যে দেখো ক নাম্বার উপরে লিখে এখানে সুন্দর করে 2টা দাগ দিয়ে দিয়েছে।
তারপরে ক নাম্বার প্রশ্নের উত্তর করেছে, একটু ফাঁকা স্থান দিয়েছে এবং তারপরে আবারও খ লিখে নিচে একটা দাগ দিয়ে আবার প্রশ্ন উত্তর করছে। কিন্তু এখানে যদি দেখি, এখানে ক দিয়ে উত্তর করছে, এখানে খ দেখে এভাবে করছে। তো দেখো এই জন্য কিন্তু তাকে কতে হাফ মার্ক দেওয়া হয়েছে এবং খতে তাকে কত মার্ক দেওয়া হয়েছে, দেখছো? তো এইটা তোমাকে খেয়াল রাখতে হবে যে তাকে মার্কটা কিভাবে দেওয়া হচ্ছে। তো আরেকটা বিষয় দেখো, দুজনে কিন্তু সুন্দর লিখছে, এমন না যে কেউ কারো থেকে খারাপ লিখছে, এও ভালো লিখছে এও ভালো লিখছে। পার্থক্য এই লেখার স্টাইলের মধ্যে, ঠিক আছে? যে আমরা প্রথমে ক লিখবো, দেন আমরা লেখা লিখবো, একটু স্পেস দিয়ে তারপর খ লিখবো, আবার লেখাটা লিখবো, এইভাবে আমরা লিখলে মার্কটা পাওয়ার চান্সটা আমাদের বেশি। তারপরে হলো পরিষ্কারতা। এবার কথা হলো আমরা লিখি, তো দেখো এই লেখাটা দেখো যে সুন্দর, এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে কি লিখছে, বাট লেখাগুলো একবারে জরা খিচুড়ি ভাবে লাগছে। আর এই লেখাটা দেখো যে ক্লিয়ার লিখছে, প্লাস কি তার কাছে দেখো সুন্দর করে কিন্তু ক্লিয়ার ভাবে লেখা আছে, যে লেখা আছে স্ট্রেট পরিষ্কার লেখা রয়েছে, কোনো কাটাকাটি নাই, এখানেও মোটামুটি কোনো কাটাকাটি নাই আমরা যদি বলি। তো আমার লেখার পরিষ্কারতা থাকতে হবে, শিক্ষক যেন বুঝতে পারে যে আমরা কি লিখেছি, কেননা না হলে মার্ক দেবেন। আমরা জানি যে বাংলার ক্ষেত্রে বিশেষ করে তোমাদের তো বর্তমানে সৃজনশীল কমিয়ে দিয়েছে, তারপরেও দেখা যায় যে শেষের দিকে সৃজনশীল প্রশ্ন এমনভাবে আমরা লিখি যে কিছুই বোঝা যায় না। সেটা আমি মানি যে হ্যাঁ এই জিনিসটা হয়, কিন্তু তুমি যদি শুরু থেকেই প্রত্যেকটা সৃজনশীল 20 মিনিটে কভার করার চেষ্টা করো, যেটা তোমাদের বড় ভাইয়ারা করে গেছে যে নিয়মে, যে প্রত্যেকটা সৃজনশীল যে কোনো মূল্যে 20 মিনিটের মধ্যে আমরা কভার করব একটা সৃজনশীল, তাহলে এই লেখার যে ফর্মুলাটা প্রথমে যা থাকে লাস্টেও তাই থাকে। তাই এখন থেকে তোমাদের উচিত যে কোনো সৃজনশীল যেন আমরা 20 মিনিটের মধ্যে কভার করতে পারি। আর যদি আমরা সৃজনশীল 20 মিনিটের মধ্যে কভার করতে পারি, ক খ গ ঘ সবগুলো যদি আমরা লিখতে পারি, তার মানে আমরা পরীক্ষার কেন্দ্রে আমাদের লেখা সুন্দর হবে এবং আমাদের লেখা সুন্দর রাখতে হবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে, কারণ শিক্ষক লেখার সুন্দরতা এবং পরিষ্কারতা দেখেও সেই জায়গায় মুগ্ধ হয়ে সেখানে মার্ক বেশি দিয়ে থাকেন। এর পরবর্তী যেমন আমি এখানে কিছু এক্সাম্পল দেখাই। দেখো এই খাতাটা দেখো, যে এই ছেলেটা লিখছে, দেখো এমন ঘিজিমিজি করে লিখছে যে কি লিখছে কিছু কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু সে কিন্তু লিখছে ভালোই লিখছে, এমন না যে সে খারাপ লিখছে। দেখছো স্ট্রেট যা যা লিখছে, মানে লিখছে খুব সুন্দর, কিন্তু কি লিখছে কিছুই ভালো করে বোঝা যাচ্ছে না। অপর পাশে তোমাকে এই পাশে একটা খাতা দেখাচ্ছে, এই খাতাটা দেখো যে এক সেম জিনিসে কিন্তু। এরপরে কি করছে, এখানে দেখো এই জায়গাটা দেখো সে কতটুকু জায়গা রাখছে, অল্প অল্প লিখছে, এখানেও দেখো কতটুকু জায়গা রাখছে। তো এই যে বিষয়টা তোমরা ভাবো যে হয়তো বা আমি এখানে জায়গা কমিয়ে দিলাম, এখানে জায়গা কমিয়ে দিলাম, উপরে রাব বেশি দিলাম, সেক্ষেত্রে আমার এখানে অল্পতে কিন্তু পেজ ভরে গেল, পেজ ভরলেই তো মার্ক, তার মানে শিক্ষক এখানে আমাকে ফুল মার্ক দিবে। কিন্তু মনে রাখবা শিক্ষক কিন্তু শিক্ষক, শিক্ষক মানে তোমার গুরুজন। তুমি যেই ক্লাসে পাস করেছো সে কিন্তু সেই ক্লাস পাস করে হয়তো বা সেম সিস্টেমে পাস করে আজ শিক্ষক হয়েছে। তাই তোমার কাছে তুমি যে জিনিসটা করো সেটা ইতিমধ্যেই আমরা জেনে থাকি, তাই আমরা খুব ভালো ইজিলি বুঝতে পারি, আমাদের চোখটাই সেই জায়গায় চলে যায়, মানে আমাদের শিক্ষকদের আমাদের চোখটাই সেখানে চলে যায় যে ভুলটা কোথায়। দেখবা একটা খাতা এভাবে টানলে ভুলটা সবার আগে হাতের চোখে পড়ে। এই জিনিসটা মনে রাখবা যে শিক্ষক এই জিনিসটা বিগত 15-16 বছর ধরে করে আসতেছে, তারও বেশি বছর ধরে করে আসতেছে। তাই তোমাদের এই ট্রিক্সগুলো কখনোই খাটবে না। তো খেয়াল রাখতে হবে, লেখা সুন্দরতা রাখতে হবে, এইভাবে লিখলে তোমাকে এখানে মার্ক কিন্তু কম দেবে শিক্ষক। তাই লেখা এরকম ঘিজিমিজি লিখবে না, চেষ্টা করবে লেখা সুন্দর রাখার। এমন হতেই পারে তোমার লেখা একটু খারাপ, বাট চেষ্টা করবা যে যাই লিখতেছো যেন শিক্ষক যেন বুঝতে পারে, বোধগম্য যেন হয়, লেখাটা যেন সুন্দর হয় এবং লেখা যেন কোনো কাটাকাটি না আসে। এর পরবর্তী টপিক হলো লেখার কাটাকাটি এবং বানান ভুল। এই কারণে শিক্ষক কিন্তু মার্ক কেটে থাকেন। অনেক শিক্ষার্থী আমরা যদি এখানে খেয়াল দেখি, এই লেখাটা দেখো কি পরিমাণ কাটাকাটি করা হয়েছে, এই পয়েন্টগুলোতে কি পরিমাণ কাটাকাটি করা হয়েছে, ঠিক আছে? আর এখানে তো ঘিজিমিজির কোনো অভাবই নেই, এখানে তো দেখো ঘিজিমিজি কত। তো এই যে বিষয়টা লেখার মধ্যে কাটাকাটি করা, ঠিক আছে, ঘিজিমিজি করা, বানান ভুল, এই জিনিসের কারণে কিন্তু শিক্ষক এখানে কম মার্ক দিয়ে থাকেন। তো তুমি যদি লেখাটা সুন্দর করে রাখো, বানান ভুল না করো, কাটাকাটি না করো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে শিক্ষক এই জায়গাটায় মার্ক বেশি দেবেন। তাই তোমাকে লক্ষ্য রাখতে হবে যেন আমার লেখার মধ্যে কাটাকাটি না আসে এবং কোনোভাবে যেন ঘিজিমিজি লেখাগুলো না আসে, লেখা পরিষ্কারতা পরিচ্ছন্নতা যেন থাকে। এবার আমি পরবর্তী টপিকের কথা বলবো, সেটা হলো কমন না পড়লে গঠনগত লিখতে হবে। এখন কমন না পড়লে দেখা যায়, দেখো আমি তোমাকে একটা খাতা দেখাচ্ছি, বোর্ড খাতায় সুন্দর লিখছে ছেলেটা, আমি যেমনটা বলছিলাম যে এই ছেলেটা 44 পেয়েছে। কেন 44 পেয়েছে তার কারণটা আমরা দেখাই। এখানে তাকে 1 মার্ক দিছে, এখানে তাকে 2 মার্ক দিছে, কমপ্লিটলি মার্ক দেওয়া হয়েছে। কিন্তু এই গ নাম্বার প্রশ্নে দেখো, গ নাম্বার দেখো সুন্দর, সে কিন্তু প্রথমে একটা পয়েন্ট করে দিছে, দেখো স্টার দিয়ে কিন্তু সেকেন্ড আর একটা পয়েন্ট করে দিছে। তো এইভাবে কিন্তু তাকে এখানে ফুল মার্ক দেওয়া হয়েছে। গ নাম্বার প্রশ্নে দেখো এখানে তার কাছে কমন আসে নাই এবং মার্কটা কি পাইছে, ক্রস পাইছে। এখানে ভালো করে দেখো যে এখানে এফ ছিল, হয়তো এটা মুছে গেছে, এখানে এফ ছিল, মানে এই জায়গায় হলো পুরোটা ফিল দেওয়া দিচ্ছে। এখানে যে লেখাটা, এই লেখাটাই কেন মার্ক দেন না, কত লিখছে, এখান থেকে এতটুকু লিখছে, এখান থেকে আবার এতটুকু লিখছে,
এখানে আবার দেখো কত, এটা মনে হয় ঘ নাম্বার, এটা ঘ নাম্বার। আচ্ছা, এখান থেকে 1.5 পৃষ্ঠা, মোটামুটি 1.5 পৃষ্ঠা সে ঘ নাম্বার লিখছে, আর ওটা হলো ঘ নাম্বার লিখছে। ওকে, তো এখানে তাকে মার্ক দেয় নাই, এখানেও তাকে মার্ক দেয় নাই। কেন মার্ক দেয় নাই? তার কমন আসে নাই। এখন কমন না আসলে সে কি করছে, এখানে দেখো সব উদ্দীপকের জারিন, চাকরি প্রকৃতিকে উপরে জারিন সম্পর্কে পুরো দেখো পুরো খাতায় মানে উদ্দীপকে যা ছিল হুবহু তুলে দিয়ে দিছে। হুবহু মানে আলাদা নিজের যে একটা ফর্মুলা বইয়ের মতো যে কিছু একটা করা, কিচ্ছু করে নাই। কিন্তু বর্তমানে এটা কিন্তু আগের কথা না, আমি বারবার দেখো উত্তরটা কিন্তু জারিন দিয়েই করছে, মানে জারিন অল টাইম জারিন, মানে উদ্দীপকে জারিন পাইছিল হতে সারা দুনিয়া জারিন এখানে পুরো খাতাটাই বসায় থয়ে দিছে। এখন আমি কিন্তু আগেও বলছি উদ্দীপকের দিন শেষ, ঠিক আছে? তোমাকে অবশ্যই গঠনগতভাবে লিখতে হবে। তোমার একটা পরীক্ষা কমন আসে নাই, আসতে নাই পারে খুব সহজভাবে। এখন তুমি যে গল্পটার উপরে প্রশ্ন আসছে সেই গল্পকে একবারেই কিছু পড়ো নাই, কিছু না কিছু কিন্তু পড়ছো। তো দেখা যাচ্ছে তুমি প্রথমে উদ্দীপকে টপিকটা লিখে দিলে, যদি মেন টপিকটা পারো মেন টপিকটা লিখে দিলে, অথবা লিখলে যে সেই জিনিসটা ব্যাখ্যা করলো। যেই গল্প সম্পর্কে আছে তুমি শুরুতেই সেই গল্পের 6 থেকে 7-8 লাইন লিখে দাও। তুমি যতটুকু পারো তোমার মনে যা আসে তুমি ওই 6-7 লাইন ধমাদম গল্পের মেন গল্পের তোমার যা যা মনে আছে তুমি তাইতে লিখে দাও। তারপর উদ্দীপককে হুবহু না তুলে উদ্দীপককে সাজিয়ে লেখার চেষ্টা করো, যে উদ্দীপককে সাজিয়ে লেখো, উদ্দীপক তোমাকে বোঝানোর চেষ্টা কি করছে সেটা লেখার চেষ্টা করো। তারপর আর একটা প্যারা দাও। দেখো কমন না আসলেও শিক্ষক এখানে তোমাকে মার্ক দিবেন। তো বিষয়টা বুঝতে হবে, মার্ক পাওয়ার একটা সিস্টেম আছে। তো গঠনগতভাবে লিখতে হবে, গঠনগত না লিখলে তুমি কখনোই মার্ক পাবে না। যখন শিক্ষক খাতা দেখেন, ধরো আমি ধরলাম এটা একটা বাংলা খাতা, যখন একটা শিক্ষক বাংলা ভূগোল যাই দেখুক, ধরলাম আমি এটা একটা বাংলা খাতা, যখন বাংলা খাতা দেখেন তখন এমন একজন শিক্ষক খাতা দেখেন যিনি মিনিমাম 10 থেকে 16 বছর এই অভিজ্ঞতা রয়েছে এই খাতা দেখার। সে খাতা দেখার সাথে সাথে বলে দিবে যে ছাত্র কি কোয়ালিটির ছাত্র। তো সে সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে সেই অনুসারে জাজ করে পুরো খাতায় মার্ক দিবেন। তোমার কিন্তু মার্ক অটোমেটিকলি বাড়তে পারে, অটোমেটিকলি কি কমতে পারে। এখন প্রশ্ন হলো ভাইয়া তাহলে একটা আদর্শ খাতা দেখান যেখানে মার্ক পাবো। দেখো এখানে আমি তোমাকে একটা আদর্শ খাতা দেখাচ্ছি যে খাতায় সর্বোচ্চ পরিমাণ মার্ক পাইছে। কেন পাইছে আমি কিছু টপিক তোমার সাথে আলোচনা করি। ক নাম্বার প্রশ্ন দেখো এখানে কিন্তু সে এইভাবে লিখছে, বাট ক নাম্বার প্রশ্ন আমি চাইলে কিন্তু আমি এখানে ক দিয়ে এইভাবে দিতে পারি। দিয়ে আমি আমার ক নাম্বার প্রশ্ন উত্তর দিলাম। দেন দেখো সে ক নাম্বার এখানে দিল, দেখো এখানে কিন্তু স্পেস দেওয়া হয়েছে, একটা বড় একটা স্পেস দিছে। দেওয়ার পরে খ লিখছে, এখানে লেখার পরে খ সে কিন্তু এখানে দেখো 4 মোটামুটি 1 2 3 4 5 মোটামুটি 5 লাইনের মধ্যে কভার করছে। তুমি চাইলে 5 লাইনের মধ্যে, এখানে ঘিজিমিজি লেখা নেই, সুন্দর করে লেখছে, কোনো লেখা কাটাকাটি নেই, মোটামুটি পরিষ্কার লেখা, এবং লেখার স্টাইলটাও একবারে খারাপ বলা যাবে না। এখানে কয়েক জায়গায় সে এখানে লিখছে, এবং বোঝার সুবিধার্থে এখানে একটা স্পেস দিয়ে সে খ নাম্বার 4-5 লাইনের মধ্যে উত্তর করছে। মেন টপিকগুলো রাখছে, পদার্থবিজ্ঞানের সম্মত খাতাটা, ঠিক আছে? এবার এর পরবর্তীতে দেখতে পাচ্ছি আমরা যে এখানে আবারও একটা স্পেস দিছে যেন ঘিজিমিজি না হয়, আবার একটা স্পেস দিছে এবং গ নাম্বার লিখছে, এবং দেখো এখানে সুন্দর করে একটা স্পেস দেওয়া আছে, বোঝা যাচ্ছে যে গ লিখছে। প্রথম একটা প্যারা দিছে এখানে, প্যারা নাম্বার 1, ঠিক আছে? সেকেন্ডে এখানে একটা প্যারা দিছে যেখানে উদ্দীপক সম্পর্কে প্যারা দিয়ে কিছু নোট করা হয়েছে, কিছু পয়েন্টে দিছে। এই খাতাটা কিছু করা কি করছে, খাতা সুন্দর করে কিছু পয়েন্ট উল্লেখ করছে, এই পয়েন্ট কিছু উল্লেখ করছে। পড়ার পরে সে আরো কিছু দিছে। তো দেখো এই খাতায় মার্ক দিবে না কোন খাতায় মার্ক দিবে? সুন্দর 1 দিবে, 2 দিছে, এখানে 3-এর জন্য 1টা 2টা 3টা প্যারা দছে, মোটামুটি 3টা প্যারাতে 3 মার্ক শিক্ষক না দিয়ে যাবেন কোথায়? তো এইভাবে যদি তুমি একটা খাতাকে প্রদর্শন করতে পারো তাহলে অবশ্যই তুমি এখানে ফুল মার্ক পাবা। সামনে বোর্ড পরীক্ষা, লেখার চিন্তা এরকম যদি চিন্তা ভাবনা করো যে আমি পাস করব, তাহলে তুমি পাস করতে পারবে না। তোমাকে টার্গেট রাখতে হবে যে আমি সঠিক লিখবো, পরিষ্কার লিখবো, পরিচ্ছন্ন লিখবো, এবং চেষ্টা করবো বইয়ের ভিতরে লেখার। উদ্দীপকের দিন শেষ, এখন আর উদ্দীপক লিখলে মার্ক পাবা না। তো অবশ্যই এই বিষয়টা সতর্ক হও, অবশ্যই এখন থেকে পড়াশোনা শুরু করো। আর যদি ফাইনালের জন্য তোমরা বলো ভাইয়া সাজেশন নিতে চাই, সাজেশন পিডিএফ যদি আমাদের থেকে কিনতে চাও তাহলে আমি অবশ্যই তোমাদের বলবো তোমরা চাইলে আমাদের থেকে সাজেশন পিডিএফ কিনতে পারো। একটা সাবজেক্টের জন্য আমরা বর্তমান সাজেশন পিডিএফে প্রাইস হলো 100 টাকা, একটা সাবজেক্টের জন্য 100 টাকা। এবং কেউ যদি মনে করে যে ভাই আমি 13টা সাবজেক্ট নিব, সায়েন্সের, আর্টসের, কমার্সের, আমি যে ডিপার্টমেন্টে পড়ি সবগুলো মিলে 13টা সাবজেক্ট হয়, আমি সবগুলো নিব, সেক্ষেত্রে খরচ পড়বে মাত্র 500 টাকা। তুমি একটা সাবজেক্ট 100 টাকা এবং 13টা সাবজেক্ট 500 টাকা আমাদের থেকে সংগ্রহ করতে পারো। এই ভিডিও ডেসক্রিপশনে দেখো আমাদের নাম্বার দেওয়া আছে, সেখানে আমাদের সাথে কথা বলে। এবং যদি কোর্স পারচেস করতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে কোর্সের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমার পছন্দ মতো কোর্স কিনতে পারো। বর্তমান কোর্সে চলছে 70% ডিসকাউন্ট। আশা করি কিভাবে একজন শিক্ষক মার্ক কোথায় কাটে, আমি তোমাকে, আমার টপিক ছিল যে কিভাবে তোমাকে মার্ক বাড়ায়, আমি তোমাকে এখানে দেখালাম কোন কোন কারণে শিক্ষক তোমাকে মার্ক কাটেন। তো এই কারণ, এই ভুলগুলো যদি আমরা না করি, এই টপিকগুলো যদি আমরা মনে রাখি, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমরা এখানে কি পারবো, বেশি পরিমাণ মার্ক পাবো। এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। একটা বিশেষ কথা বলি আর আগে, তো তোমাদের রেজিস্ট্রেশনের একটা বিষয় থাকে,
ভুল করেও এই জায়গাটায় ভুল করবে না। রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার যে গ্যাপটা পূরণ করতে হয় সেই জিনিসটা যদি তুমি মানে ওএমআর শিট যেটা ওএমআর শিট যদি ভুল করো তাহলে তোমার খাতা কিন্তু সম্পূর্ণ জিরো আসবে, তুমি সেখানে ভালো লেখো আর খারাপ লেখো। তাই ওএমআর শিট পূরণ করার সময় অবশ্যই সতর্ক থাকবা। সর্বোপরি কথা সবাইকে বলবো ভালো থাকো, সুন্দর থাকো, পরীক্ষা অনেক ভালো দাও। আশা করি তোমার স্বপ্ন পূরণে তুমি এগিয়ে যাও। আসসালামু আলাইকুম।